হৃদমায়ার প্রেমগাথা পর্ব সংখ্যা ১৪। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। হৃদের থাপ্পড় খেয়ে বাসায় ফিরে কান্নাকাটিতে হুলুস্থুলুস পাকিয়ে রেখেছে মায়া। চট্টগ্রামে থাকবে না মানে থাকবেই না। যে করে হোক মায়া আজই ফিরতে চায় আশুগঞ্জ, এখানে আর নয়। মায়ের হঠাৎ জেদের কান্নাকাটিতে অতিষ্ঠ মায়ের মামা সেলিম সাহেব ও তার মা ফুলবানু। জুইও খানিকটা বিরক্তি সহিত দাঁড়িয়ে আছে ফোন হাতে নিয়ে। ভিডিও কলে আছে আরিফ। মায়াকে বারবার এটা সেটা বলে বোঝাতে চাচ্ছে, কিন্তু জেদি মায়া সেই সব শুনতে নারাজ। রাতের ট্রেনে চট্টগ্রামে আসতে না আসতেই সকালের ট্রেনে আবার চলে যাওয়া জেদ ধরার কারণটা ঠিকঠাক করে কাউকে বলছে না মায়া। আর না হৃদের কিছুক্ষণ আগের থাপ্পড় দেওয়ার বিষয়টা কাউকে জানাচ্ছে। শুধু কান্নাকাটি করে বারবার বলছে সে চট্টগ্রামে থাকবে না। আরে সবার জন্য মন পুড়ছে, সেজন্য বাসায় ফিরে যেতে চায় মায়া। মায়ের এমন যুক্তিহীন কারণটা কারো কাছে প্রযোজ্য নয় বলে উপস্থিত সবাই বিরক্ত মায়ের ওপর। কিন্তু অসহায় মায়া কান্নার কারণে ঠিকঠাক কথাও বলতে পারছে না। শুধু হেসকে তুলে কেঁদে কেঁদে বারবার বলছে সে এই চট্টগ্রামে থাকবে না, এখানে পড়াশোনাও করবে না, বাসায় চলে যেতে চায়। মায়ের হুলুস্থুলুস কান্নাকাটির মাত্রা প্রখর হতেই জুই এক প্রকার বাধ্য হয়ে আরিফকে কল দেয়। আরিফ তখন থেকে মায়াকে বুঝাচ্ছিল শান্ত হতে। মায়া শুনতে চায় না বলে এই জন্য বেশ কয়েকবার ধমকালো, কিন্তু তাতে মায়ের কান্না আরো বেড়ে গেল। এতে বিপাকে পড়ে গেল সবাই। আরিফ নিজেকে শান্ত করে জুইকে বলল মায়ের হাতে ফোনটা দিতে। জুইও তাই করলো। এক প্রকার জোর করে মায়ের হাতে ফোনটা গুজে দিল। মায়া কাঁদতে কাঁদতে ফোন কোলে নিয়ে বসে থাকলো, তবুও হাতে নিল না। আর না ফোনের দিকে তাকিয়ে আসিফের কথা শুনতে চাইলো। আসিফ মায়ের কান্নাকাটিতে হতাশার ভারী শ্বাস শ্বাস ফেলে মায়াকে বোঝানোর উদ্দেশ্যে ফের বলল, এই মুহূর্তে পরিবারের সবার মনের অবস্থা ভালো নেই। মুক্তার বিয়ে পিছিয়ে যাওয়াতে সবাই টেনশনে আছে। তাই এখন যদি মায়া পড়বে না বলে জেদ ধরে বাসায় ফিরে যেতে চায়, তাহলে মায়ের বাবা মা আরো বেশি টেনশনে পড়ে যাবে। তখন দেখা যাবে টেনশনে টেনশনে মায়ের বাবা যদি অসুস্থ হয়ে পড়ে, তখন কি মায়ের কষ্ট লাগবে না? আরিফের বুঝদার কথাগুলো মায়ের মনে ধরতেই মায়ের কান্নাকাটি খানিকটা কমে আসলো। কোল থেকে ফোনটায় হাতে তুলে নিয়ে মুখ বরাবর ধরলো। ধীরে মাথা নাড়িয়ে বুঝালো মায়ের ভীষণ কষ্ট লাগবে। আরিফ হালকা হেসে মায়াকে ফের বুঝালো আরিফ চট্টগ্রামে কয়েকদিনের মধ্যেই ফিরে আসবে। তখন মায়ের ট্রান্সফারের বিষয়ে কথা বলবে কলেজে, এখন কান্নাকাটি না করতে। মায়ের কান্না থেমে আসলে উত্তর করলো, সত্যি তো? ট্রান্সফার করাবে আমাকে? পরে মন বদল করবে না তো? আরিফ হেসে উঠে মায়াকে আশ্বস্ত করে বলল, সত্যি আমার মন বদল হবে না। আগে ভাইকে চট্টগ্রামে আসতে দে, তারপর ট্রান্সফার করাবো। ততদিনে লক্ষ্মী মেয়ের মতো থাকবি, নানুকে জ্বালাবি না, কেমন? মায়ের কান্না সম্পূর্ণ থেমে গিয়ে হাতের উল্টা পিঠে চোখের পানি মুছতে মুছতে বলল, আচ্ছা আচ্ছা ভাই, রাখছি। তোরা ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে। কান্নাকাটি করে চোখের মুখের কি অবস্থা করেছিস তুই? মুখের মাস্কটা পর্যন্ত খুলিসনি। যা, আগে গিয়ে ফ্রেশ হয়ে আজকের কলেজে যাওয়ার দরকার নেই। সারা রাত জার্নি করেছিস, খেয়ে দিয়ে একটু ঘুমাবি, কেমন? আচ্ছা আচ্ছা, নানুকে ফোনটা দে। হাত বাড়িয়ে ফোনটা আর ফুলবাবুর হাতে দিতে দিতে চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালো মায়া। তিনি ফোনটা হাতে নিয়ে আরিফের সঙ্গে কথা বলতে বলতে ছুটল রান্নাঘরের দিকে, আপাতত সবার জন্য চা করতে। সেলিম সাহেব সোফায় বসা ছিল। মায়ের কান্না থেমে যেতে দেখে মায়ের কাছে চা চাইলো। মায়া ড্রয়িং রুমে থেকে উঠে নিজেদের রুমের দিকে যেতেই মায়ের পিছন পিছন জুইও গেল। মায়ের রুমে ঢুকে মাথার হিজাব আর মাস্ক খুলতে জুয়ের চোখে দৃশ্যমান হলো হৃদের থাপ্পড় দেওয়া লাল দুটো গাল, যেখানে স্পষ্ট 5 আঙুলের দাগ বসে গিয়ে ফুলে আছে খানিকটা। মায়ের গালের অবস্থা দেখে আতঙ্কের ন্যায় মৃদু চিৎকার করে উঠল জুই। তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে মায়ের মুখোমুখি দাঁড়িয়ে মায়ের গাল দেখে অস্থিরতায় প্রশ্ন করতে লাগলো একটার পর একটা। মায়ের গাল দেখে জুই চট করে বুঝে ফেলল কেউ মায়াকে নির্দয়ভাবে মেরেছে। কে বা কারা মায়াকে এমনভাবে মারলো জানতে চাইলে প্রথমে মায়া বলতে চায়নি হৃদের নামটা। কিন্তু জুয়ের ব্ল্যাকমেল করে আরিফের ভয় দেখাতে গড়গড় করে সবটা বলে দিল মায়া। বিনা কারণে হৃদের মায়াকে আঘাত করাটাও পছন্দ হলো না জুয়ের। সেই জন্য জুই বেশ অনেকটাই চেতে গেল হৃদের ওপর। রাগের মাথায় ছুট এটা সেটা বলে হৃদকে গালমন্দ করলো। কখন হৃদের মুখোমুখি হলে অবশ্যই জানতে চাইবে কেন মায়াকে এমনভাবে মারলো সেটা। সেই দিনকার মতো জুই বা মায়া কেউই আর কলেজে যায়নি। সারা রাত জার্নি করার পর সারাদিন ঘুমিয়ে কাটালো দুই বোন। সেলিম সাহেব সকালে নাস্তা করে চলে গিয়েছিল।
কিন্তু মায়া নিজের গালে ওড়নার আঁচলে লুকিয়ে রাখলো সারাটা দিন, যার দরুন কারো চোখে পড়ল না হৃদের থাপ্পড়ের বিষয়টি। আর না মায়া কাউকে জানালো হৃদ ওকে মেরেছে সেটা। জানাশোনার মধ্যে শুধুমাত্র জুঁই জানতো ব্যাপারটা। তবে সেই দিনকার মতন মায়া আর হৃদের দুজনের কারো সঙ্গে দেখা হলো না একে অপরের। কিন্তু ভাগ্যের ফেরে মায়া না চাইতেও হৃদের দেখা পেয়ে গেল পরদিন, তাও কলেজের রাস্তায়। ভয়ার্ত মায়া হৃদের ছায়াও মারতে চায় না বলে পালিয়ে বাঁচতে চেয়েছিল, কিন্তু হৃদের ইগলের চোখে যেন তৎক্ষণাৎ ধরা পড়ে গেল সে। এক মুহূর্তের জন্য মায়ের মনে হলো হৃদ যেন মায়ের অপেক্ষায় রাস্তায় বসেছিল আয়োজন করে। সকাল ৮টা ১৫। তীব্র অনীহা নিয়ে রিকশায় চড়ে বসলো মায়া। কলেজে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু জুয়ের জোরাজুরিতে যেতে হচ্ছে, নয়তো সে কখনোই একা একা কলেজ যাওয়ার মেয়ে না। জুই অসুস্থ, কোমরে ভীষণ ব্যথা, তাই আসছে যাবে না সাদা ড্রেস পরে। মায়াও চেয়েছিল জুয়ের সাথে সাথে না যেতে, কিন্তু পারল না। বিগত কয়েকদিনের বন্ধের জন্য কলেজের অনেকটা পড়া জমে আছে, তাই এক প্রকার বাধ্য হয়ে মায়াকে কলেজে যেতে হচ্ছে। বাসা থেকে কলেজের রাস্তা পায়ে হেঁটে গেলে 15 মিনিট, আর রিকশায় করে গেলে 5-7 মিনিটের মতো লাগবে। মন খারাপে উদাসীন মায়া কোলের ওপরে বইপত্রের ব্যাগটা চেপে ধরে বসে থাকলো থ মেরে। রিকশা চলল আপন গতিতে। চেনা পথ, চেনা অলিগলি, কোনো কিছুই অজানা নয়। মূলত কয়েকদিনের বন্ধে পড়াশোনার প্রতি অমনোযোগী ছাত্রীর মতন আশপাশটা চোখ বুলাচ্ছিল উদাসীনতায়। দেখতে দেখতে হঠাৎই চমকে ওঠার ন্যায় আতঙ্কে দ্রুত রিকশার হুড তুলল। মুখে মাস্ক ঠিক করে তৎক্ষণাৎ রিকশার পেছনে মাথাটা এলিয়ে লুকিয়ে পড়ার চেষ্টা করলো, চোখ খিচে বন্ধ করে কারো ভয়ে। আর মনে মনে আল্লাহ নাম জপতে জপতে দোয়া করতে লাগলো, যাতে সেই মানুষটার সম্মুখে ধরা না পড়ে যায়। উত্তেজিত মায়ের মনে দোয়া একটা সময় মন থেকে মুখের বুলি হয়ে আওড়াতে লাগলো মৃদুস্বরে। মায়ের চলন্ত রিকশা হঠাৎই থেমে যেতে ধ্যান ভাঙে ওর। উত্তেজনায় মায়া মনে করলো হয়তো ওই কলেজ গেটেই পৌঁছে গেছে। তাই আশেপাশে চেক না করে আতঙ্কের ন্যায় লাফিয়ে রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে তৎক্ষণাৎ ছুটল সামনে। দ্রুত পা চালিয়ে পরপর কয়েক কদম হাঁটার মধ্যে অকস্মাৎ মায়ের কাঁধের ব্যাগটা পেছন থেকে কেউ টেনে ধরতে আটকে যায় মায়া। কেউ হেয়ালি গলায় সুর তুলে বলে, কি ম্যাডাম, এত তাড়া কিসের, কই যান? আমাদেরকেও একটু সময় দিয়ে যান। পরিচিত কণ্ঠ কানে আসতে মায়া ভয়ার্ত হয়, চোখ মুখ হিচে বন্ধ করে নেয়। নত মস্তিষ্কে পেছনে ফিরে মৃদু গলায় আওড়ায়, কারণ আমি কলেজে যাব। মায়ের কথায় খানিকটা কপাল কুঁচকে আসে হৃদের। তীক্ষ্ণ গলায় বলে, সারণ মানে? এখানে তো ধরাধরি করলাম না, সারবো কেন? হৃদের কথায় নাক সিটকালো মায়া। "ছি, কি বাজে আপনি! ব্যাগ ছাড়ুন আমার, যাব আমি।" মায়ের কথায় হৃদের হাতটা আরো শক্ত হয়ে আসে মায়ের ব্যাগে। হৃদ মায়ের ব্যাগ টেনে নিজের মুখোমুখি দাঁড় করাতে করাতে বলল, অবশ্যই ছাড়বো ম্যাডাম। তার আগে আপনার সাথে আমার হিসাব নিকাশ শেষ করি, তারপর। শুনলাম আপনি নাকি আমাকে অমান্য করে চলেন, আমার পিছনে নাকি বাজে কথা বলেন। ঘটনা কি সত্যি? হৃদের পরপর আচরণে মায়ের ভয়ের সাথে সাথে রাগও হচ্ছে ভীষণ। কেন হৃদ বারবার মায়ের পেছনে লাগতে আসে সেটা আজও বুঝতে পারেনি মায়া। কিসের এত শত্রুতা আমি হৃদের সাথে মায়ের, তাও জানে না। তাই রাগান্বিত মায়া খানিকটা তেজ দেখিয়ে হৃদকে শুধালো, বেশ করেছি বলেছি, দরকার পড়লে আরও বলবো। আপনি আসলে একটা বাজে মানুষ, ব্যাগ ছাড়ুন। মায়ের তেজ দেখানোটা হৃদের বরাবরই পছন্দ না, তাই হৃদ রাগে কটমট করে মায়ের ব্যাগ ছেড়ে তৎক্ষণাৎ মায়ের 2 হাত বাঁধে হৃদের এক হাতের মধ্যে। আসিফকে ডেকে বলল, আসিফ, আমার বন্দুকটা দে তো। দেশদ্রোহী বাঁচিয়ে লাভ নেই। আমার এলাকায় থেকে আমার নামে বদনাম করার বিষয়টা হজম হচ্ছে না। সব রাজাকার বংশ আজই মেরে সাফ করে ফেলবো। আমাকে বাজে বলা আজই বের করছি। দে বন্দুক, দে আমার। হৃদের কথায় তৎক্ষণাৎ জি ভাই উত্তর করে ছুটল আসিফ। চোখের পলকে গাড়ির ডেস্ক থেকে বন্দুক নিয়ে হাজির হলো হৃদের সামনে। মায়া আসিফকে হৃদের হাতে বন্দুক তুলে দিতে দেখে ঝরঝর করে কেঁদে উঠল তখনই। আসিফ চমকে উঠে মায়ের দিকে তাকালেও হৃদ বিরক্তির চোখ আশেপাশে তাকায়। সকাল হয়, আশেপাশের মানুষজন বেশ আছে। মায়ের এমন মরার কান্নাই রাস্তায় সিনক্রেট হতে পারে বলে হৃদ তৎক্ষণাৎ ধমক লাগায় মায়ের উদ্দেশ্যে। এই মেয়ে, চুপ, চুপ, চুপ! মরার কান্না করছো কেন? আমি কিছু করেছি, হ্যাঁ? চোখে এত পানি আসে কোথা থেকে? চুপ করো, নয়তো এই বন্দুকের সব কটা গুলি তোমার পেটে চালান করবো এক্ষুনি। চুপ! মায়ের ঠোঁট কামড়িয়ে কান্না আটকাতে চায়, কিন্তু চোখ দিয়ে অনর্গল পানি ঝরছে হৃদের হাতের বন্দুকের ভয়ে। এই প্রথম কারো হাতে বাস্তবিক বন্দুক দেখলো মায়া, তাও ওকেই মারতে। সাংঘাতিক না বিষয়টা? অবশ্যই সাংঘাতিক।
হৃদ মায়ের দুহাত আড়াআড়ি অবস্থায় নিজের এক হাতে আটকে অপর হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে। নত মস্তিষ্কে মায়া নিশ্চুপ কাঁদতে লাগলো। যাও একটু সাহস হয়ে উঠেছিল মায়ের হৃদের সব কথার উত্তর করবে ভেবে। সেই সবটুকু সাহস ফুস করে মুহূর্তে হৃদের হাতের বন্দুক দেখে উড়ে গেছে। হৃদ মায়াকে নিশ্চুপ কাঁদতে দেখে খানিকটা মায়া হলো। গলার রাগ কমিয়ে শাসন করে বলল, আর আমার সাথে তেজ দেখাবে? তেরামি করবে কখনো? মায়া মাথা নাড়িয়ে না বুঝায়। তখন হৃদ মায়ের হাত ছেড়ে দিতে দিতে বলল, ভেরি গুড গার্ল। এবার আমাকে সুন্দর করে আদবের সহিত সালাম দেন। এলাকার সিনিয়র বড় ভাইদের সালাম দিয়ে চলতে হয়, জানেন না সেটা? সারা পেয়ে মায়া কাঁদতে কাঁদতে এক হাতে কপালে তুলে হালকা তুতলিয়ে হৃদকে সালাম দিল। আ আসসালামু আলাইকুম ভাইয়া। মায়ের সালাম শেষ হতে না হতে হৃদের ধমকে ফের চমকে উঠল মায়া। হৃদ ধমকে বলল, এই বেয়াদব মেয়ে, ভাইয়া কি? হ্যাঁ, কোন কালের পাতানো বোন তুমি আমার? ভাইয়া ডেকে আত্মীয়তার সম্পর্ক বাড়াতে চাও আমার সাথে? আমার বাবার সম্পত্তির ভাগ চাই তোমার? আমার বোন সেজে? সাংঘাতিক চালবাজ মেয়ে তুমি। খবরদার, ফের যদি আমাকে ভাইয়া ডেকেছো, আমি জগৎবাসী সবার জন্য ভাইয়া হলেও তোমার নই। আসিফ, তুই ওকে বলতো, ওকে আমার বোনের মতো দেখতে লাগে নাকি? হ্যাঁ। আসিফ যেন সার্বক্ষণিক প্রস্তুত থাকে হৃদের ডাকে। তৎক্ষণাৎ অসম্মতি দিয়ে বলল আসিফ, না ভাই, একদমই লাগে না। আপনাদের হাইট, ওয়েট, কালার কোনো কিছুই মিলে না। ওনাকে তো আমাদের ভাবির মতো লাগে। আসিফের অ্যাঙ্গেলের কথা মায়া না বুঝলেও হৃদ ঠিকই বুঝতে পারে। হৃদ আসিফের অতিরিক্ত কথা চোখে শাসায়। আসিফ দমে গিয়ে চুপচাপ জায়গা ছেড়ে প্রস্থান করে। আর একটু হলে আবেগে আসিফ সবকিছু ফাঁস করে দিত মায়ের সামনে। আসিফ চলে যাওয়ার দিকে মায়া বোকার মতন তাকিয়ে থাকে। মূলত ওর মাথায় কিছুই ঢোকেনি। মায়া কিভাবে এত ছেলে আসিফের ভাবির মতো দেখতে হতে পারে? আসিফের ভাবি নিশ্চয়ই কোনো বুড়ি মহিলা হবে। তাহলে কি মায়া বুড়ো মহিলাদের মতো দেখতে? মায়ের ফের ধ্যান ভাঙে হৃদের ভয়ে। হৃদ বলে, শোনো মেয়ে, আমাকে ভাইয়া টাইয়া ডাকা যাবে না। এই শব্দটা তোমার জন্য ব্যান। চাইলে স্যার ডাকতে পারো। জি আচ্ছা, গুড। এবার সুন্দর করে সালাম দাও তো দেখি। আসসালামু আলাইকুম স্যার। গুড। এবার চাঁদা দেন। মায়া প্রথমে বুঝলো না হৃদের কথার মানে। হুম? এলাকায় থাকতে গেলে চাঁদা দিতে হয় সিনিয়রদের, জানেন না সেটা? দেন, আমাকে চাঁদা দেন। দেখি কি কি আছে আপনার কাছে, বের করেন সব। মায়ের হৃদের কথায় বিপাকে পড়ে গিয়ে আবারও চোখ টলমল হয়ে উঠল পানিতে। হৃদ মায়ের চোখের পানি দেখে বিরক্তি নিয়ে নিজেই মায়ের কাঁধের ব্যাগটা টেনে নিজের কাছে নিল। পরপর মায়ের ব্যাগের সবগুলো চেইন খুলে ভেতর থেকে মায়ের টিফিন বক্সটি হাতে নিল। এক হাতে মায়ের বইয়ের ব্যাগটা ফেরত দিয়ে টিফিন বক্স খুলে দেখতে পেল গরুর মাংসের পাস্তা রান্না করা। হৃদ দুই আঙুলের সাহায্যে একটু মুখে দিয়ে মায়ের দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। মায়া মূলত হৃদের দিকেই তাকিয়েছিল ড্যাব ড্যাব করে। হৃদ মুখে পাস্তা চিবোতে চিবোতে বলল, খুব ঝাল। আমি এত ঝাল খেতে পারি না। কাল থেকে কম ঝাল করে নিয়ে আসবা, মনে থাকবে? কথা বলতে বলতে হৃদ ফের দুই আঙুলের সাহায্যে পাস্তা মুখে তুললে। মায়া তৎক্ষণাৎ নিজের ব্যাগ ঘেটে হৃদের জন্য ছোট্ট চামচ বের করে দিল। হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে চামচটা হাতে নিতে নিতে বলল, এই খাবার কে রান্না করেছে, তুমি? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে, হুম। হৃদ চামচ দিয়ে পরপর পাস্তা মুখে তুলতে তুলতে বলল, কাল থেকে পিঠা বানিয়ে নিয়ে আসবা। এখন যাও কলেজে। এভাবে হা করিয়ে তাকিয়ে থাকার কিছু নেই। এতটুকু খাবার আমারই লাগবে। আউট। হৃদ বলে, আউট। মায়া বলে, একজন কমেন্টে লিখছিল এই জিনিসটা, আমার কাছে খুবই ফানি লাগছে ব্যাপারটা। যেই লিখে থাকো আবারও লিখো, ওই রিয়াকশনটা দিও, ইমোজিটা দিও, ঠিক আছে? তোমরা ভিডিওতে বেশি বেশি করে রেসপন্স করো, লাইক, কমেন্ট, শেয়ার করো। আর হ্যাঁ, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমরা যত বেশি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে, ৩০,০০০ সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেলে তোমাদের সঙ্গে তাড়াতাড়ি দেখা হবে। যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব পূর্ণ হবে তত তাড়াতাড়ি দেখা হবে। তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।